আরো 3 দিনের তাপপ্রবাহ সতর্কতা জারি আবহাওয়া অফিসের। আজ থেকে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ প্রাক প্রাথমিক, শঙ্কায় অভিভাবকরা। রিট খারিজের 8 বছর পর রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে পূর্ণাঙ্গ রায়। আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া, সবার সাথে আলোচনা করি আপিলের সিদ্ধান্ত। জাতীয় পার্টিকে বহিষ্কার করতে হবে, কার চাপে ভোটে এসেছিল বললেন কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা হওয়া উচিত। 4 দফা দাবি আদায়। চট্টগ্রামে চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। ভোগান্তিতে যাত্রীরা, বিকল্প যানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আজ দেশের উদ্দেশ্যে রওনা হবে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ। চট্টগ্রামে পৌঁছাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। নিউ ইয়র্কে বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত। হামলাকারীদের ধরতে চলছে পুলিশের অভিযান, এলাকা জুড়ে আতঙ্ক। এবং তামিম মুশফিক রিয়াদরা নয়, মৌখিকভাবে নারী আম্পায়ারের অধীনে খেলতে অস্বীকৃতি ছিল ক্লাবগুলোর, জানালেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আবারও তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে চলতি এপ্রিলে টানা 5 বার সতর্ক বার্তা এলো সংস্থাটির তরফ থেকে। রোববার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, 72 ঘন্টার জন্য জারি করা এই সতর্ক বার্তা থাকাকালীন সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনকি 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রাও ছুঁতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে মে মাসের শুরু নাগাদ রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি। শনিবার পর্যন্ত টানা 27 দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এটা 76 বছরের রেকর্ড। এর আগে রাজশাহীতে 2010 সালে 20 দিন তাপপ্রবাহ ছিল। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলা সমূহের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগ সমূহের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরো আগামী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। তাপপ্রবাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী রাজশাহী থেকে মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীতে গরম কেমন আজ? এবং আবারও তো 3 দিনের তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস, তো জনজীবনের প্রভাব কেমন দেখছেন? সারা রাজশাহীতে গত কয়েকদিন থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে আজকে রাজশাহী, সারা দেশের মতো রাজশাহীর যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকাল থেকেই ক্লাস করছে। আর শিক্ষার্থীরা বলছে যে তারা দীর্ঘ ছুটির পরে ক্লাসে আসতে পেরে খুশি, তবে গরমে কষ্ট হচ্ছে। বিশেষ করে কারেন্ট যখন চলে যাচ্ছে, বিদ্যুৎ থাকছে না, তখন কষ্টটার ভোগান্তি বেশি হচ্ছে। আর রাজশাহীর অভিভাবকরা বলছেন যে বাচ্চাদের অসুস্থ হওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। আমরা রাজশাহীর পুঠিয়ার পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই যে তাপপ্রবাহ থেকে শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে। ধন্যবাদ নিউজ 24-কে আমাদের বিদ্যালয়ে আসার জন্য। অনেক দিন বিদ্যালয় বন্ধ ছিল, পবিত্র মাহে রমজান এবং তারপরে গ্রীষ্মকালীনের প্রচণ্ড তাপদাহের কারণে 1 সপ্তাহ বিদ্যালয় বন্ধ থাকার পরে আজকে যথারীতি সরকারি নির্দেশনা মাফিক আমরা বিদ্যালয় খুলেছি। তবে শিক্ষার্থীর সংখ্যা আমরা শতভাগ পাই নাই, অনেক কম। তো যে শিক্ষার্থীরা এসছে তাদের সুরক্ষার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি বাসায় থেকে তারা যেন পানির বোতল সঙ্গে নিয়ে আসে। স্কুলে আমরা ঠান্ডা বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি এবং তাদের ঘর থেকে তারা যারা বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া না যায় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি। হ্যাঁ, এগুলোই তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং যে ফ্যানগুলি অকেজ ছিল বা যেরকম ফ্যানগুলির প্রয়োজন সেখানে কিছু ফ্যানের ব্যবস্থা করেছি, যার কারণে তারা শিক্ষার্থীরা মোটামুটি ভালো মতোই ক্লাস করতে পারছে। তবে এই ক্লাসটি যদি সকালে
8টা থেকে করে দুপুরের মধ্যে ছেড়ে দেওয়া যেত, তারা শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তো এবং আমরা পাঠদান করে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতাম। মাঝখানে যে মধ্যাহ্ন বিরতি, সেখানে বিরতি দিলে অনেক শিক্ষার্থী তারা হয়তো বিভিন্ন অজুহাত দিয়ে মাথা ঘুরছে বা বমি হচ্ছে কিংবা ক্লান্তি বোধ করছে, এই অজুহাত দিয়ে তারা চলে যেতে পারে। এই আপনাকে উনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদায় শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কম, আর আবহাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে তাপপ্রবাহের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মর্তুজা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার দেশে তাপপ্রবাহ তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রঞ্জু ইফতেখার। স্যার মেহজাবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপমাত্রার আরও খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি রঞ্জু ইফতেখার। আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। যদিও অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে ছিলেন না, তারা বলছিলেন তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি চালুর জন্য আরও কিছুদিন অপেক্ষার দাবি জানিয়েছিলেন তারা। তবে শিক্ষকরা বলছেন সরকারি নির্দেশনা মেনেই ক্লাস পরিচালনা করছেন তারা। অভিভাবকদের চিন্তামুক্ত থাকার কথাও জানিয়েছেন তারা। এর আগে ঈদের ছুটি শেষে 21 এপ্রিল স্কুল খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে 27 তারিখ পর্যন্ত বাড়ানো হয়। তবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শিফটে স্কুল কলেজ চালানো সহ বেশ কিছু শর্ত মেনে স্কুল খোলার ঘোষণা দেয় মন্ত্রণালয়। অনেকদিন পর যেহেতু স্কুল খুলছে, তো আমরা চেষ্টা করব যাতে রোদে বেশি না যাওয়া লাগে। স্কুল আগে বন্ধ ছিল, এর জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। এখন যে স্কুল খুলছে, এটা আমরা চেষ্টা করব যে শিক্ষকের যে নিয়ম আছে ওটা পালন করে। আরো যদি 1 সপ্তাহ বন্ধ রাখতো স্কুলটা, তাহলে বাচ্চাদের জন্য সুযোগ সুবিধা হতো, কারণ এখন তো অনেক তাপমাত্রা। যেহেতু তাপমাত্রা দিন দিনই বাড়তির দিকে, কিন্তু আপনার মনে করেন যদি আর 4-5 দিন হয়তো ওয়েট করতো তাহলে একটু ভালো হয়। বাচ্চাদেরকে দিয়ে আমরা ওটা টেনশন থাকি। দর্শক, সারা দেশে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই বিষয়ে আরো খবর জানবো আমাদের সহকর্মী রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক, এবং মানিকের কাছ থেকে জেনে নিতে চাইবো, মানিক, রংপুরে আজকে তাপমাত্রা কেমন দেখছেন? এবং আজকে তো স্কুল খোলা, দেখতে পাচ্ছি আপনি একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন, শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? রঞ্জুর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ দীর্ঘদিনের বন্ধ থাকার পর আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, ছাত্রছাত্রীরা কিন্তু অর্থাৎ তাদের খুশির জোয়ারে ভাসছে। তারা কিন্তু স্কুলে আসছে এবং আমরা সব প্রায় অধিকাংশ স্কুলে খোঁজখবর নিয়েছি। তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন যে শতভাগ প্রায় অর্থাৎ 95 থেকে 6% শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে। এবং আজকে যদিও তাপমাত্রা রংপুরে 35.2 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে, তারপরেও তাপ উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা আসছে। শিক্ষার্থীদের কি কি অসুবিধা হচ্ছে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। যে তীব্র তাপপ্রবাহ চলছে, দীর্ঘদিন পর স্কুল খুলছে, কেমন লাগছে তোমার? স্কুল অনেকদিন পর খুলছে, এই জন্য ভালো লাগছে, কিন্তু এই অসহনীয় তাপদাহের জন্য একটু খারাপ লাগছে, কারণ পরিবেশটা অত্যাধিক গরম। তাছাড়া বাকি সবকিছুই ভালো। অসংখ্য ধন্যবাদ। একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিল, তার কথা একটু একজন অভিভাবকের সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলতে চাই যে আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে এসেছে, তো এই তাপপ্রবাহ উপেক্ষা করে কেমন লাগছে? আসলে দীর্ঘদিন পর স্কুল খোলার পর আমাদের ভালোই লাগছে, কিন্তু এতটাই তাপ যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। মানে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার ফলে বাসায় গিয়ে লেখাপড়াও ঠিকমতো করছে না। আমরা চাই যে সংক্ষিপ্ত একটা শিক্ষা কর্মসূচি আনা, মানে ছুটি ঘোষণা করা হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছেন তাদের কথা। একটি বিষয় বলে রাখি যে অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ব্যবস্থা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীরা বলছেন যে বিদ্যুতের যে ঘন ঘন লোডশেডিং এটি যাতে না হয় এবং অব্যাহতভাবে বিদ্যুৎ সরবরাহ থাকে, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও তেমন অসুবিধা হবে না তাপপ্রবাহের মধ্যেই। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ রঞ্জু। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে জানাচ্ছিলেন রেজাউল করিম মানিক।
আমরা তাপপ্রবাহের আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। তার আগে আমরা একটু এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত। এবং আপনার কাছ থেকে জেনে নিতে চাই, এই যে তীব্র তাপপ্রবাহ, এর থেকে আসলে বাঁচার জন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি জানাবেন। ধন্যবাদ। এখন যেহেতু স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, কারণ অনেকদিন দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল রমজান ঈদ থেকে, তো বাচ্চারা কিন্তু খুব মানে খুশি ভাবে কিন্তু স্কুল করছে, কারণ এতদিন পরে তারা স্কুলে আর কি আসতে পারলো। তো সেই ক্ষেত্রে যে স্কুল কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু দায়িত্বের মধ্যে এখন পড়ে সেই বাচ্চাগুলোকে কিভাবে ভালো রাখা যায়। অবশ্যই রোদের মধ্যে বেশিক্ষণ খেলতে দেওয়া যাবে না, এবং ক্লাসরুমে তাদের দেখে পড়াশোনা করাতে হবে, প্লাস তাদের খাওয়া পানিটা সেটা নিশ্চিত করতে, বিশুদ্ধ যেন পানি হয়। ওইভাবে যারা আছেন তাদেরকে বলবো দুশ্চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক অবশ্যই হবেন। যদি তাপমাত্রা বাড়ছে সতর্ক হবেন, কিন্তু আতঙ্কিত হবেন না। এবং যদি জনগণের কল্যাণে কিন্তু সরকার কাজ করছে, যদি এরকম হয় যে বাচ্চা অসুস্থ হচ্ছে তাহলে তো সিদ্ধান্ত আসবে। স্মরণীয় পর্যায়ে আছে, অনেক দিন ধরে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু একটা স্মরণীয় পর্যায়ে বাচ্চা আছে বাসায় আছে, তারা বের হওয়ার সময় যাতে ছাতা পানি এগুলো অবশ্যই নিয়ে যায়। অসুস্থ হয়ে পড়ে জ্বর, অবশ্যই স্কুল কর্তৃপক্ষ জানাবে, আপনার বাবা মার দায়িত্ব অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসা ঠিক মতো করা, খেয়াল রাখতে হবে বাচ্চাদের ঠিক মানে টিফিন বক্স যেটা নিচ্ছে খাবারটা সে ঠিকঠাক মতো সুরক্ষিত, খাবারটা যদি বেশিক্ষণ নষ্ট হয়ে যেতে পারে, কোনো ধরনের ফাস্টফুড জাতীয় খাবারটা ভালো খেতে পারবে, সহজে হজম হবে। ওই টাইপের লাইট খাবারটা বাচ্চাকে টিফিনে দিবেন, খাবার দিতে খেয়াল রাখবেন, বাচ্চার স্বাস্থ্য দিতে খেয়াল রাখবেন, বাসায় যেমন খেয়াল রাখতে হবে সেরকম স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব বাচ্চার দিকটা খেয়াল রাখা, বাচ্চা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেই দিকটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে গরমের মধ্যে। ডাক্তার, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আরেকটু জেনে নিতে চাই, যদি এই তীব্র তাপপ্রবাহের পরে স্কুলে যাওয়া আসার জন্য শিশুরা অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে পারে তারা? আচ্ছা, যদি এমন হয় যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ছে, পথের মধ্যে তাদের মাথা ঘুরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা সাথে আছেন অবশ্যই বেশি দুর্বল হয়ে যাচ্ছে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে নিয়ে আসবে। আর যদি স্কুলের ভিতরে অসুস্থ হয়ে পড়ে অবশ্যই আমাকে জানাবে, এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে সে বাচ্চা কি করা দরকার। গরমে, অতিরিক্ত গরমে বাচ্চা খেলতে দেখে অসুস্থ হয়ে পড়তে পারে, অথবা ডায়রিয়া হতে পারে, সেক্ষেত্রে বাসা জানাবে। তো আছে আশেপাশে চিকিৎসকের কিন্তু আছে, ওভারফোন সরাসরি হাসপাতাল নিতে চিকিৎসা করাতে হবে। যদি ডায়রিয়া শুরু হয় সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই ওর স্যালাইন পরামর্শ নিয়ে তাকে ব্যবস্থা করতে হবে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা আক্তার যুক্ত হয়ে এই গরমে থেকে বাঁচতে শিশুদের সুরক্ষায় কি কি করতে হবে সে বিষয়ে জানাচ্ছিলেন। গত 28 বছরে ঢাকা শহরে কংক্রিটের আচ্ছাদন বেড়েছে প্রায় 76%, আর শহরে 15% সবুজ এলাকার মানদণ্ড ঢেকেছে 8%-এরও কমে। ফলে গরমের তীব্রতা আরও তীব্র হয়ে বিঁধছে নগরবাসীর গায়ে। সবুজের আওতা কমার পেছনে অবাধে গাছ কাটা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অবহেলাকে দুষছেন পরিবেশ বিজ্ঞানীরা। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ জালাল। গ্রীষ্মের তীব্র খরতাপে পুড়ছে দেশ। পুরো এপ্রিল জুড়ে যে তীব্র তাপপ্রবাহ তা প্রায় 7 দশকের রেকর্ড ভেঙেছে। তাপপ্রবাহ মরার উপর খাড়ার ঘা হয়ে ধরা দিয়েছে রাজধানীবাসীর কাছে। ইট পাথরের শহরে তাপমাত্রার চেয়েও অনুভূত হচ্ছে কয়েক ডিগ্রি বেশি, যাতে নাভিশ্বাস এখন নগর জুড়ে। 2 কোটি মানুষের ঢাকায় জীবিকার তাগিদে বের হওয়া ক্লান্ত শ্রান্ত নাগরিকদের একখণ্ড অবসরের জায়গা মেলায় ভার। দিনকে দিন ঢাকার সবুজকে হটিয়ে জায়গা করে নিয়েছে ইট পাথর। ফলে বাহারি এসব ভবনে জমে থাকা গরমও এসে বিচ্ছে খেটে খাওয়া মানুষের শরীরে। লোকালাইজ কোনো এটাকে রিমিডি করতে পারে না, হ্রাস করতে পারে না। সেক্ষেত্রে এই জন্য আমাদের গরমের যে অস্থিরতা এটা অনেকটা বেড়ে যায়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের বসবাসের যোগ্য হতে বৃক্ষ আচ্ছাদিত বা সবুজ এলাকা কম করে হলেও 15% প্রয়োজন, কিন্তু রাজধানী ঢাকায় এখন 8%-এর বেশি নেই সবুজ এলাকা। অন্যদিকে 82% এলাকায় কংক্রিটে ঢাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সবশেষ গবেষণা বলছে 2000 সাল পর্যন্ত ঢাকার সবুজ এলাকা ছিল 6.69%। 2009 সালে তা বেড়ে দাঁড়িয়েছিল 9.29%, কিন্তু 2023-এ এসে ঠেকেছে 8%-এরও নিচে। অন্যদিকে 90 দশকেও কংক্রিটের দাপট ছিল প্রায় 65% এলাকায়, এখন 82% এলাকা জুড়েই ইট পাথরের রাজত্ব। বহু বছরের অনিয়ম আর অবহেলায় নাতিশীতোষ্ণ আবহাওয়ার চরিত্র হারিয়েছে বাংলাদেশ। ফলে গ্রীষ্মের ঢাকা এখন যেন এক খণ্ড অগ্নিচুল্লি। প্রতিনিয়ত গড়ছে তাপমাত্রার নতুন রেকর্ড। পরিবেশ বিজ্ঞানীরা ঢাকায় সবুজ কমার পেছনে উন্নয়ন প্রকল্প ও ইমারত নির্মাণে সবুজায়নকে উপেক্ষা এবং নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভবন নির্মাণকে দুষছেন। কারো মাথা থেকে এটি পরামর্শ আসছে না যে গাছ একান্তই যদি কোনো নির্মাণ কাজ, উন্নয়ন কাজের জন্য বাধা হয়, সেই গাছটিকে যে অন্য জায়গায় স্থানান্তর করার মাধ্যমে একে রক্ষা করা যায়, এই কনসেপ্টটাই এখনো পর্যন্ত আমরা ইন্ট্রোডিউস করতে পারি নাই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সমন্বিত পদক্ষেপ এবং আইন অমান্যে শাস্তি জোরদারের পরামর্শ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষকের। পলিউটার্স পে প্রিন্সিপাল, যারা পলিউশন তৈরি করবে তারা যদি পারমিশনের বাইরে যদি পলিউশন তৈরি করে, প্রতি টন প্রতি লিটারের জন্য জরিমানার ব্যবস্থা রাখতে হবে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, সবুজ এলাকা বাড়িয়ে নিয়ন্ত্রণ না করা গেলে আগামী 20 বছরে ঢাকার তাপমাত্রা বাড়বে আরও অন্তত 5 ডিগ্রি সেলসিয়াস। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। দর্শক, হাসান ওয়ালি তার প্রতিবেদনে জানাচ্ছিলেন কিভাবে রাজধানী ঢাকা কংক্রিটের নগরী ধীরে ধীরে সবুজ কমে যাচ্ছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আপনাদেরকে। দর্শক, আপনাদেরকে রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা কেমন আজকে সে বিষয়ে জানাবো। বিভাগীয় শহরগুলোর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী বিভাগীয় শহরগুলোর যে তাপমাত্রা পাওয়া গেছে তা হচ্ছে, ঢাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা 37.4 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 33.8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন সিলেটে 22.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের আজকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27.4 ডিগ্রি সেলসিয়াস। এবং রাজশাহী বিভাগের আজকে সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া অফিস যেটা অনুমান করেছে সেটা হতে পারে 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 34.2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে সর্বোচ্চ, সর্বনিম্ন হতে পারে 25.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28.2 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, বিভাগীয় শহরের তাপমাত্রা জানাচ্ছিলাম আপনাদেরকে। এবারে জানিয়ে দিতে চাই যে আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 22.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল দেশের আবহাওয়া ও তাপমাত্রা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। ফিরে যাচ্ছি সারা মেহজাবিনের কাছে। সারা। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশে তাপপ্রবাহ তাপমাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রঞ্জু ইফতেখার। রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। রিট খারিজের 8 বছর পর পূর্ণাঙ্গ রায়ে কথা বলছেন হাইকোর্ট। তবে 3 বিচারপতির ওই বেঞ্চ রিট খারিজ নিয়ে একমত পোষণ করলেও কনিষ্ঠ বিচারপতির রায়ে ভিন্ন পর্যবেক্ষণ দিয়েছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা 72-এর সংবিধানের মূল চেতনা বিরোধী। আর 37 বছর ধরে ঝুলে থাকা এই রায়ে ক্ষুব্ধ রিটকারী আইনজীবী। 1988 সালে 8ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে যুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। ওই বছরে এই সিদ্ধান্তকে সংবিধানের মৌলিক চেতনা বিরোধী দাবি করে স্বৈরাচার ও সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে 15 বিশিষ্ট নাগরিক হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের 23 বছর পর 2011 সালের 8 জুন হাইকোর্ট রুল জারি করে। রিটের শুনানিতে আইনি ব্যাখ্যা জানতে 14 জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু নিয়োগ দেন। এর প্রায় 5 বছর পর 2016 সালের 8 মার্চ রুল শুনানির জন্য আদালতে উঠলে অ্যামিকাস কিউরিদের বাদ দেওয়া হয়। একই বছরে 28 মার্চ রিটটি খারিজ করে রায় দেন হাইকোর্ট। মূলত রিটকারী সংগঠনটি নিবন্ধিত নয় এমন কারণ দেখিয়ে এই রায় দেওয়া হয়।
এ ঘটনার 8 বছর পর রুল খারিজের রায় লিখেছেন 3 সদস্যের বেঞ্চের নেতৃত্ব দানকারী বিচারপতি নাইমা হায়দার। এর সঙ্গে একমত পোষণ করেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রিজাউল হক, যিনি 2019 সাল থেকে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। কনিষ্ঠ বিচারপতি আশরাফুল কামাল রিট খারিজের সাথে একমত থাকলেও তার রয়েছে ভিন্ন পর্যবেক্ষণও। হঠাৎ করে একটা সংগঠন একটা আলোচিত হওয়ার জন্য চেষ্টা করেছে আর কি, যে তার সংগঠন এখানে কোনো বিষয়ে কোর্ট সেটা সম্বন্ধে পরিষ্কারভাবে বলে দিয়েছে নাকি তার কোনো অধিকার নাই, এবং কারণ যে সংবিধানের সাথে সাংঘর্ষিক না, অন্য সকল ধর্মকে সমান অধিকার এবং সমান সম্মান দেখানো হয়েছে। রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চাইলে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। তবে তার মতে রাষ্ট্রধর্ম ইসলাম 72-এর সংবিধানের মূল চেতনা বিরোধী। আদালতে যদি আসে তখন আমরা রাষ্ট্রে কি বলতে চাই আমরা সেটা বলবো। আমাদের সংবিধান অনুযায়ী 1972 সালে যে সংবিধান, সেই সংবিধানে যেটা ছিল সেটাকে পরিবর্তন করা হয়েছে এটার মাধ্যমে। জিয়া রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে কিছু পরিবর্তন করলো এবং এরশাদ পরবর্তীতে আরো কাটাছাড়া করে সংবিধানটাকে পরিবর্তন করেছিল। উচ্চ আদালতের এমন আদেশে মর্মাহত রিট আবেদনের পক্ষের আইনজীবী বললেন, আলোচনার ভিত্তিতে নেবেন পরবর্তী পদক্ষেপ। আমরা খুবই সংক্ষুব্ধ, আমরা রায়টা দেখব, আইনজীবী এবং আমাদের যারা আবেদনকারী আছে তাদের সাথে, যারা জীবিত আছেন তাদের সাথে আলোচনা করে নিশ্চয়ই আমরা উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে যাব। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে রাষ্ট্রধর্ম নিয়ে আরও বিস্তার আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপে এ নিয়ে সবাই তাকিয়ে থাকবেন আপিল বিভাগের দিকেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টিকে পরিষ্কার করতে হবে তারা কার চাপে নির্বাচনে এসেছে। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের আরো বলেন, বিএনপির বন্ধু পাকিস্তান বাংলাদেশের উন্নয়নে অভিভূত হলেও বিএনপির নজরে পড়ে না। এ দলের নেতাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, শাহবাজ শরীফরা বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত, অথচ বিএনপির রিজভী ফখরুলরা দেখেন না। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার, কোনো দলকে নির্বাচনে আসার জন্য প্রভাবিত করা হয়নি। তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন আজ। শেখ জামাল 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ছিলেন সংস্কৃতি প্রেমী এবং একজন ক্রীড়াবিদ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। শেখ জামাল 1975 সালের 14 আগস্ট ব্যাটালিয়ন ডিউটি অফিসার হিসেবে ক্যান্টনমেন্টে নিজ দায়িত্ব পালন করেন। 15 আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শহীদ হন তিনি। তার জন্মদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনের সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। দিনের সংবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে 48 ঘণ্টার ধর্মঘট পালন করছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক
ঐক্য পরিষদ। আজ সকাল 6টা থেকে ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিকল্প পরিবহন চললেও অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া নেয়ার। এর আগে শনিবার এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সোমবার চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চুয়েটের 2 ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 2 নম্বর গেট থেকে আসছে তো তখনও গাড়ি পাই নাই। গাড়ি পাচ্ছি না, এখানে যেগুলো নির্দিষ্ট লাইনের গাড়ি 10 নম্বর বা এগুলো নির্দিষ্ট লাইনে যায় না। এরা শেষ মতো রাস্তার মতো যাওয়ার কথা বা কালুঘাট যাওয়ার কথা, এরা যায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 8 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি, এখনো গাড়ি পাই নাই। আমরা 10 টাকা দিয়ে আমরা 5000 ফ্যাক্টরিতে চলে যেতাম, এখন আমাদের 20 টাকা রাখতেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে 48 ঘন্টার ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক শ্রমিক সংগঠন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ধর্মঘট পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে কারণে? ধন্যবাদ স্যার আপনাকে। গণপরিবহন বন্ধ আছে, কিন্তু পণ্যবাহী যে পরিবহনগুলো আছে সেই পণ্যবাহী পরিবহন চালু আছে। দেখতে পাচ্ছেন পণ্যবাহী পরিবহনগুলো চলাচল করছে। এক এক করে আমরা দেখাতে চাচ্ছি পণ্যবাহী পরিবহনগুলো যেগুলো আছে, খাবার ভ্যান, লরি, সব পরিবহন চলাচল করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বা হাইওয়ে সড়ক। তবে গণপরিবহন বন্ধ রয়েছে। কোনো জায়গায় আমরা দেখছি দূরপাল্লার যে পরিবহনগুলো আছে সেই দূরপাল্লার পরিবহন বন্ধ আছে। আবার রিজার্ভ করে অনেক যাত্রীকে নিয়ে যাচ্ছে, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। একই সাথে দেখা যাচ্ছে সিটি এলাকা যে পরিবহনগুলো আছে তারও সকালের দিকে তেমন বের করেনি। বেলা বাড়ার সাথে সাথে পরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে ভাড়া নিচ্ছে বাড়তি। আর বিআরটিসি বাসগুলো আছে নিয়মিত, তারা সকাল থেকে রাস্তায় আছে। তবে সেখানে যাত্রীরা যখন সমস্যায় পড়েছে তখন বিআরটিসি বাসে তারা গাদাগাদি করে তাদের উঠতে হচ্ছে, যেহেতু বিআরটিসি বাস ছাড়া বেসরকারি যে পরিবহনগুলো আছে সেই পরিবহনের সংখ্যা কিছুটা কমেছে। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদে সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে 19টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 2টি পৌরসভায় মেয়র ও 2টি জেলা পরিষদে কাউন্সিলর এবং 65টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। এছাড়া 7টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর পদে। সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দর ছেড়েছে। দেশের পথে রওনা হওয়ার আগে জাহাজটি পণ্য বোঝাই করতে গেছে কাছের আরেক বন্দরে। দুবাইয়ের মিনা সাকার নামের ওই বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজটি আজই দেশের উদ্দেশ্যে রওনা হবে। জাহাজের মালিক পক্ষ জানায়, শনিবার দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আব্দুল্লাহতে পণ্য বোঝাই শেষ রাত 8টার দিকে কাছাকাছি দূরত্বের মিনা সাকার বন্দরের পথে রওনা হয়। আরও কিছু পণ্য তোলার পর মিনা সাকার থেকে আজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজে করেই 23 নাবিকের সবাই দেশে ফিরবেন। মে মাসের মাঝামাঝি এমভি আব্দুল্লাহ দেশে পৌঁছাতে পারে। এর আগে এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে মোজাম্বিক থেকে আনা কয়লা খালাস করে। দিনের সংবাদে আরেকটি বিরতি, সাথেই থাকুন। একবার দিনের সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য সৌদি আরবের রিয়াদে স্থাপন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সম্প্রতি আইএমএফ ও সৌদি অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হয় কার্যালয়টি। সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, নতুন কার্যালয় স্থাপনের লক্ষ্য হচ্ছে আইএমএফ এর সক্ষমতা বৃদ্ধি, সদস্য দেশগুলোর প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বাড়ানো। কার্যালয়টি আইএমএফ ও আঞ্চলিক প্রতিষ্ঠান, সরকার ও অন্যান্য স্টেক হোল্ডারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলেও জানানো হয় প্রতিবেদনে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে মার্কিন স্থানীয় সময় শনিবার বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শনিবার বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা। এ ঘটনার পরে পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের ইউসুফ। এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পৃথিবীর উষ্ণতম বছরে রেকর্ড ভাঙতে যাচ্ছে 2024 সাল। এদিকে WMO এর প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার দক্ষিণ এশিয়া, সবচেয়ে বেশি হুমকিতে বাংলাদেশ। এদিকে জলবায়ু অর্থায়নে ধনীদের ব্যর্থতায় বাড়ছে বৈশ্বিক নিরাপত্তার শঙ্কা। বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশের উপরের বিপর্যয়কর প্রভাব নিয়ে বিপদ ঘণ্টা দিচ্ছেন বিজ্ঞানীরাও। বিজ্ঞানের সমুদ্র মন্থনে অমৃতের সাথে উঠছে ঝাঝালো বিষ। নির্বিচারে প্রকৃতি উজাড়ে বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। প্রতিদিন পুড়ছে লাখ লাখ টন কয়লা, পুড়ছে জ্বালানি, পুড়ছে গ্যাস, বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া এসব গ্যাসে ক্রমেই উত্তপ্ত হচ্ছে গোটা পৃথিবী। আর মানব সৃষ্ট আঘাতে প্রকৃতির এই বিরূপ আচরণ, দাবদাহ, খরা, ঝড়, বন্যার তীব্রতা মাথায় নিয়ে হুমকিতে গোটা বিশ্ব। 100 বছরের মধ্যে সর্বোচ্চ গরমের বছর ছিল 2023 সাল। পৃথিবীর দ্রুত উষ্ণতা বৃদ্ধির কথা জানিয়ে বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে 2024। বৈশাখের শুরুতে আগুন ঝরা গরম, তাপমাত্রা পারদ উঠেছে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা বলছেন, এসবই গ্লোবাল ওয়ার্মিং এর খেলা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে বেশি হুমকিতে, বাংলাদেশ তার একটি। বাংলাদেশে 2 দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব সুস্পষ্ট। বৈশ্বিক জলবায়ু সূচক 2021-এর প্রতিবেদনে বলা হয়, 20 বছরে বাংলাদেশে 185টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত এনেছে। এতে 11,450 জন মানুষের প্রাণহানি আর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে $372 কোটি। জলবায়ু পরিবর্তনের বেশ ঝুঁকিতে দক্ষিণ এশিয়া। দেখুন, চীনে বন্যা, থাইল্যান্ড কিংবা বাংলাদেশের মতো দেশগুলোতে চলছে তীব্র গরম। এই পরিবর্তন একদিনেই ঘটেনি, বরং দীর্ঘদিনের কর্মফল। 1995 সালে বার্লিন সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিকল্পনা হয়েছে বিস্তর। এতে বলা হয়, প্রতি বছর জলবায়ু উদ্বাস্তু দেশকে $1000 কোটি সহায়তা দিতে হবে। তবে 33 বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি। মাসুদ রানা, নিউজ 24। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে শনিবার 6.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার ভলক্যানো ডিসকভারির প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। দেশটির স্থানীয় সময় রাত 9:59 এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে জাকার্তা এবং নিকটবর্তী বাদুংয়ে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। এই ভূমিকম্পে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। দিনের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতি, সাথে থাকুন। দিনের সংবাদে এবার জানাবো খেলার সংবাদ। মুশফিক তামিম মাহমুদুল্লাহ বা কোনো ক্রিকেটার নয়, নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির অধীনে খেলতে
অসন্তোষ প্রকাশ করেছিল দুই ক্লাব। গণমাধ্যমে নারী আম্পায়ারের অধীনে ক্রিকেটারদের খেলার অনীহা জানানোর পর নিউজ 24-কে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান, আনুষ্ঠানিক নয়, মৌখিকভাবে ক্লাবগুলো অসন্তোষ জানিয়েছিল ম্যাচের আগে। হঠাৎ করে গণমাধ্যম সরব নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করায় তামিম মুশফিক মাহমুদুল্লাহর দল মোহামেডানের প্রাইম ব্যাংক খেলতে চায়নি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ। তবে শিরোনামে ক্রিকেটারদের নারী আম্পায়ারের অনীহাটাই ফুটে ওঠে স্পষ্টভাবে। সেই নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথিরা জাকির জেসিকা, যার অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক টি-20 ম্যাচের দায়িত্ব পালনের। ইমার্জিং এশিয়া কাপের সাথে এসিসি প্রিমিয়ার কাপেরও আম্পায়ারিং করবার, যিনি কিনা অপেক্ষায় আছেন প্রথমবারের মতো এশিয়া কাপে আম্পায়ারিং করবারও। আমরা তো এটা তো আমাদের ডিপার্টমেন্ট না, আম্পায়ার ডিপার্টমেন্ট, আমাদের কাছে তো কেউ চিঠি দেয়নি বা কোনো কিছু দেয়নি। আমাদের দিলে আমরা ওইভাবে আম্পায়ার অ্যাসোসিয়েশনে বলে দিতাম, বা ফোন করেও কোনো ক্লাব তো আমাদের বলে নেই যে তারা এবং ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সুপার লিগের প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচকে ঘিরে। দেশের প্রথম নারী হিসেবে অনফিল্ড আম্পায়ারিং এর নজির গড়েন ঢাকা প্রিমিয়ার লিগে পুরুষদের এই ম্যাচে মাঠে নেমে। গণমাধ্যমের দাবি, নারী আম্পায়ার বলেই কিনা মাঠে নামতে চায়নি প্রাইম ব্যাংক ও মোহামেডান। ম্যাচ শুরু হয়েছে প্রায় 15 মিনিট পর। ক্রিকেটারদের কাছ থেকে অভিযোগের ব্যাপারে কথা বলা হয়েছিল সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেনের সঙ্গে। তারপর মুশফিকের আউট নিয়ে ম্যাচে এক পর্যায়ে শুরু হয় বাগবিতণ্ডা। 6 হয়েছে নাকি আউট কোনো টিভি আম্পায়ার না থাকায় সেটা নিয়েও কম বিতর্ক ছড়েনি ম্যাচের সময় কিংবা ম্যাচের পর। ম্যাচ বন্ধ ছিল বেশ কিছু সময়। হাত মেলাতে অধিনায়ক ছাড়া ড্রেসিং রুম থেকে বের হননি প্রাইম ব্যাংকের কোনো ক্রিকেটার ম্যাচের পরে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু জানিয়েছেন, তামিম মুশফিক মাহমুদুল্লাহ বা কোনো ক্রিকেটার নয়, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল অসন্তোষ। তবে সেটাও আনুষ্ঠানিক নয়, মৌখিকভাবে তাদের ছিল সেই ম্যাচ খেলার প্রতি অনীহা। অফিসিয়ালি তো কিছু বলে নাই, যখন ওরা গেছে তো অসন্তোষ প্রকাশ করছে, মানে কেন এদের পাঠাইছে। সত্যি ঘটনা হচ্ছে যে তারা অসন্তোষ প্রকাশ করছে যে এরকম প্রিমিয়ার লিগে কেন পাঠাইলো। খেলা তো হয়েছে, যে আমরা ডিসিশন নিছি, আমরা এটার থেকে তো পিছু পা হব না, এটা হবে। আর এটা আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার, আমাকে বললে তো হইলো না। তামিমুর রহমান, নিউজ 24। কথাটা বুঝছো? এই ছিল নিউজ 24 দিনের সংবাদে। সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।